বিধানসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, বিধানসভা নির্বাচন নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে, এবং একই সাথে জানতে চাই এই যে ভোটার তালিকা থেকে প্রায় 91 লাখ মানুষের নাম বাদ পড়েছে, এতে উত্তপ্ত হয়েছে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের রাজনীতি। এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? ঠিকই। এই পশ্চিমবঙ্গে মোট দু দফায় ভোট হচ্ছে। আগামী 23 তারিখ, 23শে এপ্রিল প্রথম দফার ভোট এবং দ্বিতীয় দফার ভোট 29 তারিখ। তো স্বাভাবিকভাবেই এই ভোটের কয়েকদিন আগেই 3-4 দিন আগে একটি চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে, ভোটার তালিকা। সেখানে প্রায় 90 লাখ প্লাস, অর্থাৎ 91 লাখ ভোটারের নাম বাদ গেছে। এবং এই বিষয়টি যখনই সামনে এসেছে তখনই কিন্তু রাজ্যের যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এবং তার যে নেত্রী মমতা ব্যানার্জি, তিনি কিন্তু চূড়ান্ত নিশানা করেছেন কেন্দ্রে যে বিজেপি দরকার আছে, সরকার আছে, অর্থাৎ কেন্দ্রে যে ক্ষমতাসীন দল তাকে নিশানা করেছেন। এবং আজকেও আমরা দেখেছি 5টি সভা রয়েছে এই মমতা ব্যানার্জির, এবং 5টি সভা থেকে তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। ইতিমধ্যে তার 2টি সভা হয়ে গেছে। এবং একই দিকে প্রধানমন্ত্রীরও সভা রয়েছেন, এবং ইতিমধ্যে তারও 2টি সভা রয়েছে। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু প্রতিটি সভা থেকেই সেই এক সুরে নিশানা করেছেন কেন্দ্রের ক্ষমতাসীন দলকে। তো আপনি যেটা বলছিলেন যে 91 লাখ ভোটারের নাম বাদ গেছে, এবং সেই বিষয়টি বারে বারে তিনি প্রতিটি প্রচারণায় উত্থাপন করেছেন। এবং তার প্রশ্ন যে মোদী সরকার অর্থাৎ বিজেপি সরকার কেন এই নাম বাদ দিচ্ছে, এবং তার একদম স্পেসিফিক যেটি বলছেন সেটি হচ্ছে বেছে বেছে মুসলিমদের নাম বাদ দেওয়া আছে, সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া আছে, তপশিলি আদিবাসী এদের নাম বাদ দেওয়া আছে। কেন এই জিনিসটা হবে, কেন তিনি এরকম দ্বিচারিতা করছেন? তিনি এটিও বলেছেন আজকে যে এইটা যদি হয়ে থাকে তাহলে আমি আবার, অর্থাৎ এই মমতা ব্যানার্জি আবার আন্দোলনে নামবেন, এবং যে সমস্ত মানুষের নাম বাদ গেছে তাদের নাম যাতে আবার সেই ভোটার তালিকায় তোলা যায়, তার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এবং এবং আদালতে পর্যন্ত যাবেন, এরকম মন্তব্য করেছেন। এবং তিনি বলেছেন যে বিজেপি সরকার জনবিরোধী সরকার, তাদের যে কর্মসূচি বা তাদের যে নীতি, এই নীতি কোনোভাবেই মানুষ নেবে না। এবং যে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প আছে সেই প্রকল্পের সুবিধা যদি মানুষ পেতে যায় তবে বিজেপিকে নয়, তৃণমূলকে যেন ভোট দেন। এবং তৃণমূলের যে 294টি আসন, সেই 294টি আসনে যেন তাদের প্রার্থী একাই মমতা ব্যানার্জি, এবং তাকে দেখে যেন মানুষ ভোট দেন। এটি হচ্ছে তৃণমূল নেত্রীর বক্তব্য। অন্যদিকে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বক্তব্য রাখছেন। ইতিমধ্যে 2টি সভা হয়ে গেছে, আরেকটি সভা রয়েছে। সেই 2টি সভা থেকে রাজ্যের যেই সরকার অর্থাৎ তৃণমূল সরকারকে নিশানা করেছেন। তিনি বলেছেন যে এখানে আইনের কোনো শাসন নেই। যদি বিজেপি ক্ষমতায় আসে তবে এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সংবিধান অনুযায়ী বিজেপি তার সরকার চালাবে। যদি সরকারে আসে বিজেপি তবে 7th পে কমিশন অর্থাৎ দাদা, রাজ্য আপনি সরকারি যে বলছিলেন সমস্ত। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, এবং এই নরেন্দ্র মোদী প্রশাসনের বিরুদ্ধে কিন্তু দ্বিচারিতার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী, এবং একই সাথে এনআরসির মাধ্যমে ভোটারদের নাম বাদ দিয়ে ভোটের মাঠে বিজেপির ছক্কা হাঁকানোর চক্রান্ত নস্যাৎ করে দেওয়া হবে, এমনও কিন্তু হুঁশিয়ারি করেছেন মুখ্যমন্ত্রী। এবং তার উপরে সম্প্রদায়কে উস্কে দেওয়ার মতো পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের অশান্তি পাকাচ্ছেন বলেও এরকম একটা অভিযোগ তুলেছেন বিজেপি নেতা অর্জুন সিং। এই যে মানে তাদের যে একটা পাল্টাপাল্টি অভিযোগ, এটি নিয়ে আপনি কি বলবেন? না, ঠিকই। কারণ গত কয়েকটি নির্বাচনী প্রচারণা থেকে মমতা ব্যানার্জি কিন্তু এই অভিযোগটা করেছেন। তার নিশানা হচ্ছে যে এই প্রধানমন্ত্রী তিনি যখন সৌদি আরবে যান, তিনি যখন ইরানে যান, তিনি যখন ইসরায়েলে যান, সেখানে গিয়ে মুসলিম নেতাদের সাথে কোলাকুলি বা সে সমস্ত ছবি সামনে আসে এবং ভাইরাল হয়, সেটা আমরা দেখেছি। এই বিষয়টি উত্থাপন করে বলেছেন সেই জিনিসটি তিনি করতে পারেন। অথচ তিনি যখন দেশে ফিরে আসছেন তখনই এই যে বিভেদ, হিন্দুদের সঙ্গে মুসলিমের বিভেদ বা শিখদের সাথে ইসাইদের বিভেদ, এই যে বিভেদ সেটি তিনি করছেন। এবং এটি হচ্ছে তার দুমুখী নীতি। অর্থাৎ বিদেশে গেলে একরকম নীতি, যখন তিনি দেশে ফিরে আসছেন তখন এই যে বিভাজন, হিন্দু মুসলিম বিভাজন, এই বিভাজনটা কিন্তু তার থেকে সামনে আনেছেন, এই বিষয়টি উল্লেখ করেছেন। এবং পাল্টাপাল্টি আবার নিশানা করতে দেখা গেছে বিজেপি নেতা অর্জুন সিং, তিনি একজন সাবেক সাংসদ বিজেপির। তিনি যেটি বলছেন যে আসলে কেন্দ্রের সরকার নয় বা বিজেপি নয়, বরং তৃণমূল কংগ্রেস এই বিচারিতা করছে। তারা সংখ্যালঘু মানুষদের খেপিয়ে তুলছেন, তারা সংখ্যালঘু মানুষদের খেপিয়ে তুলে এ রাজ্যে একটা অশান্তি পাকানোর চেষ্টা করছেন, কিন্তু বিজেপি সেটা হতে দেবে না। সুতরাং নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু এই ইস্যুতে একদিকে যেরকম তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের ক্ষমতাসীন দল কেন্দ্রের ক্ষমতাসীন দলকে নিশানা করছে, পাল্টা আবার বিজেপির যে নেতারা আছেন তারা আবার পাল্টা নিশানা করছেন এই রাজ্যের যে ক্ষমতাসীন দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাকে। সুতরাং এই যে পাল্টাপাল্টি নিশানা, এই পাল্টাপাল্টি নিশানাকে কেন্দ্র করেই কিন্তু রাজনীতি পুরো গরম হয়ে রয়েছে, সরগরম হয়ে রয়েছে। এবং আরো আগামী কয়েকটা দিন আছে, 29 তারিখ শেষ ভোট। সুতরাং এর মধ্যে
কখনো কখনো এই যে রাজনৈতিক যে সরগরম, এই গরম কিন্তু পরিমাণ কিন্তু আরো বাড়বে। এবং কখনো কখনো আমরা এটাও দেখেছি যে রাজনীতির বাইরে গিয়ে ব্যক্তিগত আক্রমণেও আমরা এই রাজনৈতিক দলগুলির নেতারা কিন্তু একে অপরের নিশানা করছেন। তো সুতরাং এইটা অনেকেই বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটি কোনোভাবেই কাম্য নয়। রাজনীতি থাকবে, রাজনৈতিক দল থাকবে, তারা সংবিধান অনুযায়ী অর্থাৎ শিষ্টাচার বজায় রেখে তারা যেন আক্রমণ করেন, কিন্তু যে ব্যক্তিগত আক্রমণে পৌঁছে যাওয়া, এটা অত্যন্ত একটা অশুভ লক্ষণ এই গণতন্ত্রের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে। কিন্তু সেটাই আমরা দেখতে পাচ্ছি। এবং নির্বাচন যত এগিয়ে আসবে তখন এই যে ব্যক্তিগত নিশানা সেটা কিন্তু প্রকট হয়ে দেখা দেবে। বিধানসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করতে কলকাতা থেকে যুক্ত ছিলেন দীপক দেবনাথ।